সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে রাত 1টায় ইংল্যান্ড আর্জেন্টিনা লড়াই। মেসি ম্যাজিকের অপেক্ষায় সমর্থকরা। বড় পর্দায় খেলা দেখার আয়োজন। অ্যাজ এ ফ্যান আমি অবশ্যই চাইবো যে আর্জেন্টিনা জিতুক। আমার মনে হচ্ছে আজকে আর্জেন্টিনা জিততে পারবে না। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ সরকার। সংসদে জানালেন প্রধানমন্ত্রী, প্রশ্রয় দেওয়া হবে না চরমপন্থা ও উগ্রবাদের। সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারাদের জন্য থাকছে বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী। দিনভর শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি। আমাদের উপর অত্যাচার করবে এরকম শিক্ষামন্ত্রী আমরা চাই না। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হবে। শিক্ষা ব্যবস্থা উন্নতি কোনো কিছু দেখতেছি না। চলতি বর্ষায় প্রকৃতিতে বিরূপ আচরণ। আষাঢ়ের প্রথম 16 দিনে বৃষ্টি কমে বেড়েছে উষ্ণ দিনের সংখ্যা। শেষে এসে বন্যার পাশাপাশি ফের লঘুচাপ। যে সময় বৃষ্টি হওয়ার কথা না, বিশেষ করে এপ্রিল মে, আবার দেখা যাচ্ছে পরে মনসুনে যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি কম দেখা যাচ্ছে। হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ। বিদেশে পাচারের অর্থ ফেরত আনার বিষয়ে সুখবর মিলবে এবছরই। সিভিল প্রসিডিউরে আমরা দুই মামলা অগ্রগতি আমাদের আছে এবং সেখান থেকে আমি আশাবাদ ব্যক্ত করেছি সিভিল মামলার আওতায় কিছু আমাদের রিকভারি হতে পারে। সংবাদে আরও দেখবেন, নরসিংদীতে পারিবারিক বিরোধে 2 মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ। আত্মগোপনে অভিযুক্ত নারী। আমাদের দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া হয়েছিল ওই দিন, ওই রাগে মানে একটু করছিল হয়তো। তবে কি দিয়া যে ঘটনা ঘটাইলো এটা এক হেগাছার আরাম সারিয়া ধরে জানি না। শুরুতেই বিআরবি কেবলস টিভি দিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ব্রিটিশ উপনিবেশের সূর্যাস্ত হয়েছে বহু আগেই। ঠিক তেমনি ইংল্যান্ডের শেষ বিশ্বকাপ জয় 1966 সালে। এরপর মাত্র 2 বার বিশ্বকাপের সেমিতে উঠলেও হারই সঙ্গী হয়েছে। এবার সেই গেরো খুলতে নানা কৌশল আঁটছে থ্রি লায়ন্সের। মোক্ষম জবাব দিতে প্রস্তুত মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে এই দুই দেশের বহুল আলোচিত লড়াই শুরু হচ্ছে রাত 1টায়। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল দ্বৈরথ মানেই মাঠের লড়াইয়ের সঙ্গে ইতিহাস আর উত্তেজনার মিশেল। বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে দুই দেশ। লিওনেল মেসি ও হ্যারি কেনের দ্বৈরথ ঘিরে সমর্থকদের আগ্রহ আকাশচুম্বী। তৃতীয় স্থান নির্ধারণী একপাশে সরিয়ে রাখলে বিশ্বকাপে ম্যাচ বাকি 2টি, দল টিকে আছে 3টি। এই 3 দলের একটি আর্জেন্টিনা। 2022 সালের চ্যাম্পিয়নরা এবার যদি বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে নাও পারে, তবু এ পর্যন্ত আশাকে খাটো করে দেখার সুযোগ নেই। তবে সেমিফাইনালে উঠলেও আর্জেন্টিনার খেলা অনেক সমর্থকের মন ভরাতে পারেনি। তারা মনে করছেন আর্জেন্টিনা মাঠের সেরাটা দিতে পারছে না। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে খারাপ খেলার ধারণা উড়িয়ে দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, মানুষ যেমনটা মনে করছে তার চেয়ে ভালো খেলছে তার দল। আর্জেন্টিনার সর্বশেষ 4 বিশ্বকাপের মধ্যে এ নিয়ে তৃতীয়বার সেমিফাইনাল খেলছে। এর মধ্যে ট্রফি এসেছে 2022 সালে। প্রতিপক্ষের 2 তারকা হ্যারি কেন ও জুড বেলিংহামের প্রশংসা করলেও তাদের থামানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন স্কালোনি। সেই সাথে সেমিফাইনালের মহারণের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে হৃদয় ছোঁয়া বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ। gente de Bangladesh.
এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে তা আমাদের সত্যি অবাক করে। বাংলাদেশের অনেক মানুষ আর্জেন্টিনার জার্সি পরে, এটি অসাধারণ ও খুবই সুন্দর একটি বিষয়। আশা করি এবারও আমরা তাদের খুব ভালো কিছু উপহার দিতে পারবো। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইকে খুব হাড্ডাহাড্ডি মনে করছে অপটা সুপার কম্পিউটার। তবে হিসাবের দিক থেকে সামান্য এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে রয়েছে ইংলিশরা। এখন পর্যন্ত 14 বার দেখা হয়েছে তাদের। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে 6 বার আর আর্জেন্টিনা 2 বার। 6টি ম্যাচ ড্র হয়েছে। 2026 আসরের আগে ইংল্যান্ড 3 বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, কাপ জিতেছে 1 বার। এবার তারা আরেকটি ফাইনালে স্বপ্ন নিয়ে মাঠে নামছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটি দেখতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন রয়েছে নানা স্থানে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার সাথে সহকর্মী মোহাম্মদ হাসিব যুক্ত হয়েছেন, তার কাছে যাচ্ছি। হাসিব, বলা হচ্ছে ফাইনালের আগে আরেকটি ফাইনাল, এই বিশ্বকাপের আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাচ্ছি আপনার পেছনে। এর মধ্যে ফুটবল প্রেমীরা এসে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই আরও আসতে থাকবেন। এই ম্যাচ নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই এবং ফুটবল প্রেমীদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? ফুটবল প্রেমীরা আসলে উচ্ছ্বাসের একটা বড় অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে, এবং আমার পেছনে যেটা আপনি বলেছেন যে আসলে উৎফুল্লতা অনেকে, এবং দর্শকরা আর্জেন্টিনা ম্যাচ দেখা, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ সেমিফাইনাল, এটা অঘোষিত ফাইনাল আসলে সেই ফাইনাল আসলে উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে জড়ো হয়েছেন যারা ফুটবল ভক্ত, এবং একই সঙ্গে যারা আর্জেন্টিনা বা মেসির ভক্ত, যারা হয়তো বা মেসির শেষ ম্যাচ হতে পারে বিশ্বকাপে, আবার হয়তো বা এই আর্জেন্টিনা বা ফাইনাল খেলতে পারে প্রতিপক্ষ, যেহেতু প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারানো স্পেন, তারা হতে পারে। তো সব মিলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এলাকাতে এখন ম্যাচ শুরু তারা 2 ঘন্টা বাকি। তার আগে দর্শকরা বা যারা ফুটবল পছন্দ করেন বা ফুটবলকে ভক্ত যারা, তারা আসলে যেভাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে আসলে জড়ো হয়েছেন, সময় ঘনানোর সাথে সাথে হয়তো আরেকটু পরে আমরা দেখব যে এই উচ্ছ্বাস একটা বিশাল জনস্রোতে পরিণত হয়েছে। যে প্লাজমাতে বা বড় স্ক্রিনে, যে জায়ান্ট স্ক্রিনে যে টিভি যে ব্যবস্থা রাখা হয়েছে, সেটি এখনও জ্বলে ওঠেনি, আর কিছুক্ষণ পর হয়তো সেটি চালু হবে। বাট তার আগে আসলে এখানকার যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে থাকা যারা সব ফুটবল সমর্থক, এবং একই সাথে হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং হয়েছেনও, তাদের প্রত্যেকের মুখে একটা উচ্ছ্বাস যে আসলে একটা ফাইনাল ম্যাচ, একটা হাড্ডাহাড্ডির লড়াই তারা আজকে এখানে উপভোগ করবেন। দ্বিতীয় সেমিফাইনালটা অঘোষিত ফাইনাল, যেটা আমি একটু আগে বলেছি, সেটি তারা দেখবেন এবং তেমনটাই আসলে তারা আশা করছেন। এবং কেউ আসলে চান যে আর্জেন্টিনা ফাইনালে খেলুক, আবার কেউ চান যে ইংল্যান্ড 66 বিশ্বকাপের পর আরেকবার ফাইনাল খেলুক স্পেনের বিপক্ষে। তেমন একটা কথা যুদ্ধ যেমন আমরা শুনেছি এখানকার যারা খেলা উপভোগ করতে আসা সাধারণ দর্শক বা ছাত্রছাত্রী বা যারা আছেন সাধারণ মানুষ, তাদের কাছ থেকে, এবং একই সাথে তাদের আগমন, উচ্ছ্বাস, এবং তারা পছন্দের জার্সি, প্রিয় দলের জার্সি, আর্জেন্টিনা কি হয়তো ইংল্যান্ডের জার্সি পরে এসেছেন, পতাকা হাতে, ভুভুজেলা হাতে, তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকাতে জড়ো হয়েছেন, এবং সবটা মিলে আসলে একটা উচ্ছ্বাস এবং একটা বড় উদ্দীপনা এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকাতে রয়েছে। এবং ম্যাচ শুরুতে যেটা আরও 2 ঘন্টা বাকি রয়েছে, যেটি তোকে বলেছি যে আরও পরে হয়তো আমরা আরও মানুষের আগমন দেখব, এবং এই পুরো ম্যাচটি আসলে তারা এখানে বসে সবসময় শুধু বিশ্বকাপের আর্জেন্টিনার ম্যাচ না, যে কোনো দলের ম্যাচ। জি, বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। হাসিব, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ হাসিব যুক্ত হয়েছিলেন আমার সাথে। এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদ প্রশ্রয় দেওয়া হবে না, যে কোনোভাবে দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর সরকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। বৈঠক শেষে সমাপ্ত ঘোষণা করছি।
বুধবার বিকেলে অধিবেশনের সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নানা ইস্যুতে কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি ধ্বংস হয় শিক্ষা খাত। ফ্যাসিবাদ স্বৈরাচারের আমলে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিটি সাংবিধানিক সংগঠনকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ছিল বাংলাদেশের শিক্ষা খাত। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তারেক রহমান। আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। দুর্নীতি ও উগ্রবাদকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান সরকার প্রধান। আগেও বলেছি, আবারও আমি উল্লেখ করতে চাই, বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। সমাপ্ত হওয়া অধিবেশনে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি সহ মোট 11টি কমিটি গঠিত হয়। এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকায় সড়ক অবরোধ বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও সরকার বলছে দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তারা সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর 1:30টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে ওই গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। অভিযোগ করেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার বলে দাবি তাদের। সব কুয়েটের প্রশ্ন দিয়ে রাখছে, এইচএসসি পরীক্ষা দিতে আসছি আমরা। উনি বুঝাচ্ছে যে ওনার কথাই সব হবে, আমাদের কথায় কিচ্ছু হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হবে, শিক্ষা ব্যবস্থা উন্নতি কোনো কিছু দেখতেছি না। যে আমাদের উপর অত্যাচার করবে এরকম শিক্ষামন্ত্রী আমরা চাই না। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এটা চরম ভোগান্তিতে পড়ে গেছি আমরা। এয়ারপোর্ট নামছি, সারা গাড়ি যাইতে দেয় না। টাঙ্গালে দাঁড়া হয়েছে 2টা থেকে এখানে। পুলিশ জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। তাদের পরীক্ষার যে বিষয়টা ছিল, পরীক্ষা দিতে পারে নাই, এই পরীক্ষার বিষয়টা সলভ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সব পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক। পরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয় অভিমুখে রোড মার্চ করলে পুলিশের বাধায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। শিক্ষা ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দায়িত্বরত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটে। সন্ধ্যার দিকে শিক্ষা ভবনের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মাননীয় শিক্ষামন্ত্রী 300 বিধিতে এদিকে জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রী ফের জানান, বৈরী আবহাওয়ায় যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা ফের সুযোগ পাবেন। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সময় বেঁধে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ফের কর্মসূচি রেখেছে শিক্ষার্থীরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদে এতক্ষণ যেমনটা শুনছিলেন যে আন্দোলনে নেমেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা, এ নিয়ে কি ভাবছেন সাধারণ জনগণ? দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির মধ্য দিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নামেন। সাধারণ মানুষ এই শিক্ষার্থীদের আন্দোলনকে কিভাবে দেখছেন? তো জলাবদ্ধতার মধ্যে এত কিছু ভেঙে আসলে পরীক্ষার হলে যাওয়া, এগুলো আসলে আমাদের প্রশাসনের একটু দেখতে হবে। সব মিলিয়ে না হলে তো দেশ গড়তে পারবো না ভাই আমরা। যুক্তিসঙ্গত যদি আন্দোলন হয় তা সবাই মেনে নেয়, কিন্তু এখানে তো মনে করেন আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপটে যে আন্দোলনগুলো হয় তার সাথে শুধু ছাত্ররা যে মাঠে নামে দেখা যায়, ছাত্ররা আসলে ছাত্রদের সাথে অন্যরাও জড়িত আছে। একটা ইস্যু নিয়ে এখন 10টা ইস্যু শুরু করছে, এটা আসলে এটাও তাদের জন্য ভালো না।
আন্দোলনটা কিভাবে করতেছে এটা তো আমরা বুঝতে পারতেছি না, এটা জনগণের অনেক ভোগান্তি করতেছে, আমরা গাড়ি নিয়ে আসতে পারতেছি না, কষ্ট পাইতেছি। সুস্থ করছে যে এগুলো দেখা হবে, এটা পরবর্তীতে এটা সমাধান করা হবে। তো আমার মনে হয় যে আন্দোলনটা আপাতত উইথড্র করে নেবে ভালো, যাতে আমাদের দেশে দেখা যায় সাধারণ জনগণ যারা আমরা চাকরি করি, বিজনেস করে আমাদের সময় মতো যাইতে হয়, তো এইসব দেখা যাচ্ছে এই ছোটোখাটো আন্দোলনের জন্য বা সাধারণ মানুষের জীবনে একটা বিগ ইম্প্যাক্ট পড়তেছে। আষাঢ়ের প্রথম দিনটি ছিল গত 15 জুন, কিন্তু বর্ষার প্রথম 16 দিনই দেখা গেছে উল্টো চিত্র। অধিকাংশ এলাকায় স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায় দেশে বদলে যাচ্ছে ঋতু বৈচিত্র্য, পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বেশি হলেও অন্য অংশে বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে। ষড় ঋতুর বাংলাদেশে এখন বর্ষাকাল। কবিগুরুর ভাষায় বললে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। চলতি বর্ষাতেও বাদল নেমেছে, এমনকি চট্টগ্রামে গত 43 বছরের রেকর্ড ভেঙে একদিনে বৃষ্টি হয়েছে 412 মিলিমিটার পর্যন্ত। কিন্তু মৌসুমি বায়ু কি দেশের সব স্থানেই পৌঁছাতে পেরেছে? দেশের এক প্রান্তে যখন বৃষ্টি, তখন অন্য প্রান্তে কতটা ভিজেছে মাটি? আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত জুনে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হয়েছে 30% কম, যা গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন। দীর্ঘমেয়াদী গবেষণা থেকে জানা যায়, বাংলাদেশে মে জুনে তাপমাত্রা দ্রুত বাড়ছে, সে সঙ্গে সংখ্যা বাড়ছে উষ্ণ দিনের। এবছর বর্ষার শুরুতে স্বাভাবিকের চেয়ে 30% বৃষ্টি কম হয়েছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকলেও এ ঘাটতি পূরণ হবে না। এর আগে 2019 সালে বর্ষায় বৃষ্টি কম হয়েছিল 35%। এবছরে কিছুটা অনেকটা অস্বাভাবিক এই কারণে যে ইনিশিয়ালি যে বৃষ্টি, বিশেষ করে প্রি মনসুনে বৃষ্টি অনেকটা বেশি হয়েছে, যে সময় বৃষ্টি হওয়ার কথা না, বিশেষ করে এপ্রিল মে। আবার দেখা যাচ্ছে পরে মনসুনে যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি কম দেখা যাচ্ছে। এবছর বেসিক্যালি শুরু থেকে কিছুটা অ্যানোমালি ওয়েদার বিরাজ করছে। এই আবহাওয়াবিদ আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষার স্বাভাবিক ধরন বদলে যাচ্ছে। বৃষ্টিপাত এখন আর সমানভাবে হচ্ছে না, বরং অঞ্চল ভেদে তৈরি হচ্ছে বড় ধরনের বৈষম্য। বৃষ্টির যেটা হচ্ছে বেশি সম্ভাবনা যেটা রয়েছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম, তারপরে সিলেট এবং বরিশাল, এসব জায়গায় বৃষ্টি সম্ভাবনা আছে। এবং ঢাকা সহ আপনার বিশেষ করে রংপুর, রাজশাহী, এইসব জায়গায় বৃষ্টি অনেকটা কম হবে। দেশের আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে। বিপরীতে ঢাকা, রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক কম। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে আজকাল তেমন বৃষ্টি হবে না, এর প্রভাবে হালকা থেকে পরশুদিন থেকে হয়তো আপনার বিশেষ করে চট্টগ্রাম ডিভিশনে মেনলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। ওইসব জায়গাতে আপনার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে সাথে আপনার কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এটা সিলেট, ময়মনসিংহ, রংপুর। 16-17 দিকে হয়তো আপনার রংপুর, তারপরে হচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা তার আগে আমরা হেভি রেইনফল ওয়ার্নিং আমরা দিয়ে দেব। উজানে ঢল ও টানা বৃষ্টিতে নওগাঁর রানীনগরে ছোট যমুনার পানি বাড়লে তীব্র ভাঙন দেখা দেয়। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বেড়িবাঁধের সড়কটি। নান্দাইবাড়ি, মালঞ্চি, কৃষ্ণপুর ও আটগ্রাম সহ অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদের চলাচল করতে হয় নদীর পূর্ব তীরের একমাত্র সরু রাস্তা দিয়ে। বিগত কয়েক বছর আগেও ছোট যমুনা নদীতে যখন পানি বেশি হয়েছিল, তখন এই নান্দাইবাড়ি, কৃষ্ণপুর, মালঞ্চি, বেড়িবাঁধের একাধিক অংশে ভেঙে বন্যার সৃষ্টি হয়েছিল। আমাদের মাদ্রাসা নদীর পাশে, নদীটা ভেঙে যায় যখন সকল মাদ্রাসাটাও দেওয়াল ভেঙে যায়। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে অনেক সমস্যা হয়, রাস্তাটাও ভেঙে যায়। বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের বাড়ি ঘর না খুব চিন্তিত। প্রত্যেকটা রাতে জায়গায় থাকতে হয়, মানে যখন ফুল থাকে নদীতে কখন ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ভেঙে যায় তাহলে দুটাই জেলা, নওগাঁ এবং নাটোর, অর্থাৎ রায়নগর থানা, সিংড়া থানা, নাটোর আত্রাই থানা, 3টা থানা কিন্তু প্লাবিত হয়ে যাবে। ফসলাদি কোনো কিছু হবে না। বস্তা মারে, বাঁশ দিয়ে বেড়া দেয় মাঝে মাঝে,
ওই আবার ভেঙ্গা যায়, এই হালই চলিচ্ছে। বন্যায় পানি আসার আগেই যেন স্থায়ীভাবে এটা সমাধান করা হয়। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড ও রানীনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এই বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশটি পরিদর্শন করেছেন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে কিছুটা কাজ শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, উপজেলা প্রশাসন সহ প্রয়োজনীয় কাজগুলো জিও ব্যাগ থেকে শুরু করে প্রোটেকশন ওয়ার্ক যেগুলো করা দরকার সেগুলো আমরা করার চেষ্টা করব এবং এই জন্য আমি দাপ্তরিকভাবে যা যোগাযোগ করার সেটি করার চেষ্টা করছি। স্থানীয় বাসিন্দাদের দাবি যেন অতি দ্রুত এই ঝুঁকিপূর্ণ 6 কিলোমিটারের বেড়িবাঁধ স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয়। আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ অনুসন্ধানে নেমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্প গ্রুপের কমপক্ষে 76,000 কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বছরের শেষ দিকে সুখবর মিলতে পারে বলেও জানান তিনি। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিদেশে অর্থ পাচার এবং দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের তদন্তে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। বুধবার সেই তদন্তের সবশেষ চিত্র তুলে ধরেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান বলেন, অর্থ পাচারের 11টি যৌথ তদন্তের ঘটনায় আদালতের আদেশে 76,000 কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে আছে 57,000 কোটি টাকা ও বিদেশে 19,000 কোটি টাকা। শেখ হাসিনা ও তার পরিবার ছাড়াও এসব পাচারে জড়িত রয়েছে এসালাম গ্রুপ, বেক্সিমকো, নাবিল, সামিত, ওরিয়ন, প্রিমিয়ার, নাসা, বসুন্ধরা, শিকদার ও আরামিট গ্রুপ। চিহ্নিত হয়েছে 57,000 কোটি টাকা দেশে এবং 19,000 কোটি টাকা। এটা বলেছেন শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী সহ আরো যে 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার যে মামলাগুলি ছিল সেগুলো পরিসংখ্যান। পাচার হওয়া অর্থ ফেরাতে অগ্রগতি কতটা, এমন প্রশ্ন ছিল BFIU প্রধানের কাছে। আমাদের কিছু কিছু সিভিল প্রসিডিংস আমি বলছি, সিভিল প্রসিডিউরে আমরা 2-3 মামলায় অগ্রগতি আমাদের আছে এবং সেখান থেকে আমি আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা হয়তোবা খুব শীঘ্রই বাই দ্য এন্ড অফ দিস ইয়ার হয়তোবা আমরা সিভিল মামলার আওতায় কিছু আমাদের রিকভারি হতে পারি। পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনা সময় সাপেক্ষ জানিয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের কথা বলেছে সংস্থাটি। শিমুল বাশার, দীপ্ত বার্তাকক্ষ। নরসিংদীতে মাধবদীতে 2 মাস বয়সী এক শিশুর পা মুচড়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক নারীর বিরুদ্ধে। সেই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত নারী লতা বেগম আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার করা হয়েছে শিশুটির চাচা ও অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউসার আহমেদ ও লতার বাবা আলমাস মিয়াকে। নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারদি এলাকার জহিরুল হক ও সাইবা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান রিজিক, বয়স মাত্র 2 মাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিশুটিকে বিছানায় শুয়ে রেখে মা সাইবা বেগম বাইরে যান। এর কিছুক্ষণ পর শিশুটির চাচি লতা বেগম ঘরে ঢুকে তার একটি পায়ে মোচড় দেন। এতে শিশুটি জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। পরে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান লতা। শিশুটির স্বজন স্থানীয়দের দাবি, 2 জায়ের পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আমরা কেউ আশাও করি, সমাজে কেউ আশা করে না, কিন্তু এটা কিভাবে কি হচ্ছে এটা আসলে মানুষের মনের ব্যাপার। সে বলতে পারবো কি দিয়া যে ঘটনা ঘটাইলো এটা এক হেরাসার আরাম সারিয়া পরে জানি না। আমাদের 2 জায়ের মধ্যে একটু ঝগড়া হয়েছিল ওই দিন, ওই রাগে মানে একটু করছিল হয়তো। আমার বাচ্চা আপনাদের সামনে তো দেখাইলাম, আমার কোনো বাচ্চার কোনো পা ভাঙে নাই, কিছু না, আমার বাচ্চা সুস্থ আছে। ওই ঘটনায় মঙ্গলবার রাতে মাধবদী থানায় একটি মামলা হয়। পুলিশ জানায় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে সম্পাদিত কিনা তা যাচাই করা হচ্ছে। একটা মামলা হয়েছে, ওই মামলায় কাউসার আহমেদ যে লতার হাজবেন্ড এবং আলমাস মিয়া এর বাবা, লতার বাবা, এদের দুজনকে আমরা অ্যারেস্ট করছি এবং তাদেরকে
কোর্টে সোপর্দ করা হয়েছে। শিশুটির ওপর নির্যাতনের এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ তৈরি হয়েছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে দেখে নিব দেশ বিদেশের আরও কিছু আলোচিত খবর নিয়ে নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। কনের বাড়িতে রঙিন প্যান্ডেল, রান্না শেষে বরযাত্রী আপ্যায়নের প্রস্তুতিও শেষ, কিন্তু বর এলো না। কনের পরিবারের অভিযোগ, বিয়ের আগে ৮ লাখ টাকা যৌতুক দাবি করে বরপক্ষ। সেই দাবি পূরণ না হওয়ায় শেষ মুহূর্তে বাতিল হলো বিয়ে। এ ঘটনায় গত সোমবার কনের বাবা রংপুরের জেলা প্রশাসক ও তারাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রাথমিকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে টাঙ্গাইলের সখীপুরের ৩ যমজ ভাই বোন। একসঙ্গে 2 ভাই ও 1 বোনের এমন সাফল্যে আনন্দে ভাসছে তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। যমজ 3 ভাই বোন হলো ফাতেমা আক্তার শেমি, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন। তারা সখীপুর পৌরসভার উত্তরা মোড় এলাকার বাসিন্দা শামীম ও আরজিনা আক্তার দম্পতির সন্তান। বাংলাদেশে উৎপাদিত পাটের গুণমান ভারতের চেয়ে অনেক উন্নত বলে মন্তব্য করেছেন খোদ দেশটির কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বাংলাদেশি পাট কেন উন্নত? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে পানির স্রোত অনেক বেশি। প্রবহমান পানিতে যদি পাট পচানো যায় তাহলে সেই পাটের গুণমান উন্নত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের উপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক শহর এবং হরমুজ প্রণালীর আশপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবার বিস্ফোরণের খবর জানিয়েছে তেহরানের বিভিন্ন গণমাধ্যম। ইরানের বিপ্লবী বাহিনী IRGC জানিয়েছে মঙ্গলবার কুয়েত, বাহরাইন, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এছাড়া মার্কিন নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দেওয়ার পর ওই অঞ্চলে জ্বালানি রপ্তানি সব করিডোর বন্ধের হুমকি দিয়েছে ইরান। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে রাত 1টায় ইংল্যান্ড আর্জেন্টিনার লড়াই। মেসি ম্যাজিকের অপেক্ষায় সমর্থকরা, বড় পর্দায় খেলা দেখার আয়োজন। অ্যাজ এ ফ্যান আমি অবশ্যই চাইবো যে আর্জেন্টিনা জিতুক। আমার মনে হচ্ছে আজকে আর্জেন্টিনা জিততে পারবে না। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। প্রশ্রয় দেওয়া হবে না চরমপন্থা ও উগ্রবাদের। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। বৈরাব হয় পরীক্ষা দিতে না পারাদের জন্য থাকছে বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী। দিনভর শিক্ষার্থীদের সড়ক অবরোধের চরম ভোগান্তি। আমাদের উপর অত্যাচার করবে এরকম শিক্ষামন্ত্রী আমরা চাই না। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হবে। শিক্ষা ব্যবস্থা উন্নতি কোনো কিছু দেখতেছি না। চলতি বর্ষায় প্রকৃতিতে বিরূপ আচরণ। আষাঢ়ের প্রথম 16 দিনে বৃষ্টি কমে বেড়েছে উষ্ণ দিনের সংখ্যা। শেষে এসে বন্যার পাশাপাশি ফের লঘুচাপ। যে সময় বৃষ্টি হওয়ার কথা না, বিশেষ করে এপ্রিল মে, আবার দেখা যাচ্ছে পরে মনসুনে যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি কম দেখা যাচ্ছে। হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ। বিদেশে পাচারের অর্থ ফেরত আনার বিষয়ে সুখবর মিলবে এ বছরই। সিভিল প্রসিডিউরে আমরা কি মামলা একটা অগ্রগতি আমাদের আছে এবং সেখান থেকে আমি আশাবাদ ব্যক্ত করেছি সিভিল মামলার আওতায় কিছু আমাদের রিকভারি হতে পারে। আর এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।